দর্শক এইমাত্র পাওয়া খুবই গরম খবর, হয়তো আওয়ামী লীগের জন্য খুবই দুঃসংবাদ হতে চলেছে আজকের এই ভিডিওটি। এবং আওয়ামী লীগের সাবেক সভাপতি বা সাবেক বলতেছি আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জন্যও অত্যন্ত দুঃখের সংবাদ হতে চলেছে এটা। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বিস্তারিত জানাই, তো সবাইকে বলবো ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করেন এই ধরনের সকল আপডেট নিউজগুলো পেতে। চলুন, কী দুঃসংবাদ হতে চলেছে আওয়ামী লীগের জন্য সেটাই আপনাদেরকে একটু জানাই। সেটি হলো, শেখ মুজিবের খুনিদের ফেরত দিয়েছিল ভারত, দিতে পারবে হাসিনাকেও। একটু ভালো করে বুঝুন, শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল তারা ভারত পালিয়েছিল, তাদেরকে ফেরত পাঠিয়েছিল বাংলাদেশে ভারত, এবং তাদেরকে বিচার করা হয়েছিল এবং ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এদিকে বলা হচ্ছে যে শেখ মুজিবের খুনিদেরকে যেমন ফেরত দিয়েছিল ভারত, ঠিক তেমনিভাবে শেখ হাসিনাকেও ভারত ফেরত দেবে। এবার চলুন মূল আলোচনায় চলে যাই। ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই। গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালানোর আগেই ছাত্র জনতার বিপ্লবকে ঠেকাতে সর্বশক্তি প্রয়োগ করেন শেখ হাসিনা। এতে করে নিহত হন শত শত মানুষ। হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে। এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠেছে। শেখ হাসিনাকে কি ফেরত আনা যাবে? ভালো করে বুঝুন, ভারত কি তাকে ফেরত দেবে? এ বিষয়টি বিশ্লেষণ করেছেন গবেষণা ভিত্তিক প্রকাশনী দ্য কনভারসেশন। তারা বলেছে, ভারত শেখ মুজিবুর রহমানের 2 খুনিকে ফেরত দিয়েছে, চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারবে। বিশ্লেষণে দ্য কনভারসেশন বলেছে, হাসিনা পালিয়ে যাওয়ায় তার অনুপস্থিতিতে আদালত বিচার করতেই পারবে, কিন্তু এতে করে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সবচেয়ে বড় বিষয়টি হলো, বিচার শেষে আদালতে যে রায় দেবে সেটি কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে। ফলে হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তাকে ভারত থেকে ফেরানোর দাবি ওঠে। তবে ভারত হাসিনাকে আদৌ ফেরত দেবে কিনা সেটি একদমই নিশ্চিত নয়। কিন্তু বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে, কারণ 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়। 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয় যেন অপরাধীদের সহজেই ফিরিয়ে আনা যায়। আর বাংলাদেশ ও ভারত উভয় দেশই এই প্রত্যর্পণ চুক্তি করতে মরিয়া ছিল। আচ্ছা, প্রকাশনীটি আরও বলেছে, বিশেষ করে বাংলাদেশ চুক্তিটি করতে চেয়েছিল, কারণ 1975 সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের 2 হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল। হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এ দুজনকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে চেয়েছিল। দণ্ড কার্যকরের ঝুঁকি থাকায় কানাডার মতো কিছু দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দেয় না, কিন্তু ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ফলে বাংলাদেশে ফিরিয়ে শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি থাকলেও দুজনকে 2020 সালে ফেরত দিয়েছিল ভারত। তারা হলেন সেনাবাহিনীর রিসালাদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ। এর মধ্যে 2020 সালের 11 এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপরদিকে এই চুক্তি অনুযায়ী 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ। দ্য কনভারসেশন আরও জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধ 1 বছরের বেশি সময়ের কারাদণ্ড হলে অপরাধীকে ফেরত দেওয়া যাবে এবং অপরাধটি অবশ্যই 2 দেশেই দণ্ডনীয় হতে হবে। হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, এসব অভিযোগের বিচার ভারতে করা যায়। হাসিনার বিরুদ্ধে করা অভিযোগগুলোর শাস্তিও যথেষ্ট হবে, যার অর্থ হাসিনাকে ফেরত দেওয়া যাবে। প্রকাশনীটি বলেছেন, চুক্তিতে থাকা 10 নম্বর শর্তটি বিষয়ে আরও সহজ করে দিয়েছে। এই শর্তে বলা আছে, কারো বিরুদ্ধে শুধুমাত্র গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এজন্য অপরাধীর বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে হবে না। তবে হাসিনার বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। হাসিনার প্রত্যর্পণ সহজ হবে না।
তবে চুক্তিতে একটি বিষয় উল্লেখ আছে, সেটি হলো রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যর্পণ করা যাবে না। আর এ বিষয়টি কাজে লাগিয়ে ভারত হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতেই পারে। আবার এই চুক্তিতেই উল্লেখ আছে হত্যা চেষ্টা, হত্যা, অপহরণ ও হত্যার উস্কানি দেওয়া অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসাবে বিবেচিত হবে না। হাসিনার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তা প্রায় সবগুলোই এই ক্যাটাগরিতে পড়েছে। এছাড়া হাসিনার নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেওয়া হতে পারে। এতে করে তার প্রত্যর্পণের দাবিটি আর কোনো মূল্য থাকবে না, কারণ রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রত্যর্পণ করা যায় না। শেখ মুজিবুর রহমান সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল, কিন্তু এবার তার ভারতে থাকার বিষয়টি জটিল হয়ে পড়েছে, কারণ অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। প্রকাশনীটি বলেছে প্রত্যর্পণের বিষয়টি চুক্তির চেয়ে কূটনীতির উপর বেশি নির্ভরশীল, কারণ শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই কাউকে ফিরিয়ে আনা সম্ভব। প্রিয় দর্শক, বিস্তারিত আপনারা জানলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন, নাসির অফিসিয়াল এই পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, এইমাত্র পাওয়া খুবই গরম একটা খবর, সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচার না করলে জনগণ স্বস্তি পাবে না। কথাটি বলেছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি আওয়ামী লীগের জন্য এটাই সবচাইতে বড় দুঃসংবাদ নয়? শেখ হাসিনা কি তাহলে দেশে নিয়ে এসে বিচার করা হবে? চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালের নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার পিটিআই প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তিনি কোনো বিদেশি এবং ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশত্যাগ করে পালিয়ে গেছেন ভারতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। তার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায়। গত 13ই আগস্ট শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শেখ হাসিনার ওই মন্তব্যকে অবন্ধসুলভ বলেও উল্লেখ করেন। ডক্টর ইউনূস বলেন, ভারতে তার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না, কেননা আমরা তাকে ফেরাতে চাই। তিনি সেখানে থেকে যেসব কথা বলছে তা সমস্যার সৃষ্টি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। তিনি নিজের জগতে থাকলে জনগণও বিষয়টি ভুলে যেত, কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছেন না। তিনি বলেন, আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধসুলভ আচরণ। তিনি সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। এমন নয় যে তিনি স্বাভাবিক পথেই সেখানে গিয়েছেন। জনগণের গণ অভ্যুত্থানে এবং জনরোষের কারণেই তিনি সেখানে গিয়েছেন। গত 13 আগস্ট শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করে বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত, চিহ্নিত এবং শাস্তি দিতে হবে। এসব বিষয় সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি আমাদের বা ভারতের কারো জন্য ভালো নয়। এ নিয়ে অস্বস্তি রয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে নেওয়া নৃশংসতার ন্যায় বিচার নিশ্চিত করতে
প্রতিশ্রুতিবদ্ধ এবং এজন্য তাকে অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। তিনি আরও বলেন, তাকে ফিরিয়ে না আনা হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তার জন্য তাকে সবার সামনে বিচার করতে হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। সেখানে সাক্ষাৎকারটি নিয়েছিল দ্য হিন্দুর খ্যাতনামা কূটনৈতিক সংবাদদাতা সুহাসিনী হায়দার, যিনি ব্যক্তিগতভাবে বহুল আলোচিত বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর মেয়ে এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সালমান হায়দারের পুত্রবধূ। গত 26শে জুলাই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সেই সাক্ষাৎকারের পর শেখ হাসিনা ইস্যুতে প্রথমবারের মতো ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে সাক্ষাৎকার দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আপনারা জানলেন, আশা করি বুঝতে পেরেছেন। তার ভাষ্য অনুযায়ী যে শেখ হাসিনাকে দেশে এনে প্রকাশ্যে তার বিচার করতে হবে, তা না হলে দেশের মানুষজন স্বস্তিতে নেই বা স্বস্তি ফিরে পাচ্ছে না। তো এখন আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করুন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুবই দুঃখজনক একটা বিষয়, বর্তমান যে এমনটা হবে আসলে ভাবতে অবাক লাগছে। সেটি হলো খুতবায় সালমান ও বিচারপতি মানিকের সমালোচনা করায় ইমাম সাহেব বরখাস্ত হয়েছেন। প্রিয় দর্শক, সালমান এফ রহমান, যিনি দাড়ি কেটে দেশ থেকে পালিয়ে যাইতে চেয়েছিল, এবং বিচারপতি মানিক, যিনি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ অনেক আলেম ওলামাদের ফাঁসির রায় দিয়েছিল, সেই দুইজনের বিষয়টি নিয়ে আলোচনা করেছিল একজন ইমাম সাহেব, এবং তাকে বরখাস্ত করা হয়েছে বা চাকরিচ্যুত করা হয়েছে। কোথায় ঘটনাটি ঘটেছে সেটি অবশ্যই আপনাদেরকে জানাবো। সবাইকে বলবো একটু বিস্তারিত শুনতে থাকুন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে একটু প্রতিবাদের ঝড় তুলুন। এখনও কেন এরকম হচ্ছে? আসলে সত্য কথা কি তাহলে বলতে পারবে না ইমাম সাহেবরা? চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই কোথায় ঘটনাটি ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিকের সমালোচনা করে জুমার খুতবায় আলোচনা করায় নড়াইলের এক ইমামকে বরখাস্তের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইমাম সাহেব মুফতি এম হেদায়েত হুসাইন নড়াইল পৌরসভায় উজিরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। একই সঙ্গে উজিরপুর ইসলামিয়া নুরানিয়া মাদ্রাসার শিক্ষকও ছিলেন। রোববার 1 সেপ্টেম্বর তাকে বরখাস্তের পর মসজিদ থেকে বাড়িতে চলে যান ইমাম মুফতি এম হেদায়েত হোসাইন। অভিযোগ উঠেছে নড়াইল পৌরসভার উজিরপুর মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উজিরপুর ইসলামিয়া নুরানি মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমানের নির্দেশে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আনিসুর রহমান নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামুদ্দিন খান নীলুর ব্যক্তিগত সহকারী ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ একজন নেতা। জানা গেছে, ভুক্তভোগী ইমাম মুফতি এম হেদায়েত হোসাইন নড়াইল সদর উপজেলার হপখালী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুল গফফার মোল্লার ছেলে। মুফতি হেদায়েত হোসেন নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য অর্থ গ্রহণ করেন। তখন থেকেই তাকে চাপ দিতে থাকে মসজিদ কমিটির লোকজন। এরপর আওয়ামী লীগ সরকার পতনের দিন 5 আগস্ট মসজিদের মুসল্লিদের মিষ্টি মুখ করান তিনি। সবশেষ শুক্রবার 30 আগস্ট জুমার খুতবায় দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে বিশেষত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সমালোচনা করেন। এতে ক্ষিপ্ত হন আনিসুর রহমান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত রোববার ইমাম হেদায়েত হোসাইনকে মসজিদ ও মাদ্রাসার দায়িত্ব থেকে বরখাস্ত করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান। এরপর সকাল 10টার দিকে মসজিদ ছেড়ে চলে যান ওই শিক্ষক। ভুক্তভোগী ইমাম মুফতি হেদায়েত হোসাইন কালবেলা নিউজকে বলেন, আমার উপর অর্পিত ইমামতি ও মাদ্রাসা শিক্ষকতার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করছি। ছুটি ছাড়া একদিনও একটা ক্লাসও বাদ দেয়নি। নিয়মিত নামাজ পড়িয়েছি। কিন্তু বিচারক মানিক ও সালমান এফ রহমানের সমালোচনা করে জুমার খুতবায় বক্তব্য রাখায় আমাকে চাকরিচ্যুত করা হলো। তিনি বলেন,
ছাত্র আন্দোলন চলাকালে আহত হওয়া শিক্ষার্থীদের চিকিৎসার জন্য আমি অর্থ সংগ্রহ করেছিলাম। তখন থেকেই মসজিদ কমিটির আক্রমণের লক্ষ্যবস্তু পরিণত হই আমি। এ ঘটনার আমি বিচার চাই। জনগণ চাইলে অভিযোগ অস্বীকার করে আনিসুর রহমান বলেন আনিসুর রহমান বলেন, আমাদের মসজিদ 4 বছর ধরে আব্দুল গফফার নামে একজন ইমামতি করতেন। তিনি চলে যাবার পর মুফতি এম হেদায়েত হোসেন ইমাম ও নুরানি মাদ্রাসা শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় কমিটির সম্মতিক্রমে। তিনি বলেন, ইমাম সাহেব ভালো আলোচনা করলেও নুরানি মাদ্রাসায় পাঠদানের ক্ষেত্রে অভিভাবকরা সন্তুষ্ট নন। সে কারণে কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত মাসের 15 তারিখে ওই শিক্ষককে রাখা হবে না, বিষয়টি জানিয়ে দেওয়া হয়। স্থানীয় মুসলিম ও সাবেক কাউন্সিলর রাজিবুল ইসলাম বলেন, এখানে মাদ্রাসার শিক্ষক যে থাকেন তিনি ওই মসজিদের ইমামের দায়িত্ব পালন করে থাকেন। তাকে আগেই বিভিন্ন বিষয়ে সংশোধন হওয়ার জন্য বলা হলেও তা হননি। তিনি বলেন, অভিভাবকদের অভিযোগ ছিল তার বিরুদ্ধে ওই মসজিদে অধিকাংশ মুসল্লি আওয়ামী লীগ সমর্থিত, যার কারণে কেউ প্রতিবাদ করতে পারেনি। ইমামকে এভাবে বাদ দেওয়া ঠিক হয়নি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। এখন আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের পেজ নতুন হলে ফলো করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেশি বিদেশি ষড়যন্ত্র শেখ হাসিনাকে দেশ ছেড়ে হটিয়েছেন, প্রিয় দর্শক কথাটি বলেছেন নানক। তো চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই। সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন, যারা এখন পর্যন্ত ফলো করেনি। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। দেশি বিদেশি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটানো হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বুধবার 4 সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন। এক বিবৃতিতে তিনি সারা দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নানক বলেন, গত 5 আগস্ট দেশি বিদেশি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে হটানো হয়েছে। এরপর সমগ্র বাংলাদেশ নির্বিচারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিযোগ ও নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে ভয় ও ত্রাসের রাজস্ব সৃষ্টি করা হয়। স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে কুক্ষিগত করে নৈরাজ্যবাদীরা সারা দেশে পুলিশের থানাগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ বাহিনীর সদস্যদের হত্যার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়। বিবৃতিতে নানক বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে দেওয়া হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি শূন্য পর্যায়ে নামিয়ে এনে ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসের বিস্তার ঘটানো হয় এবং সেটাকে নৈতিক বৈধতা দেয় সন্ত্রাস ভিত্তিক রাজনৈতিক অপশক্তি। তাদের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের শিকার হয় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ও সনাতনী ধর্মাবলম্বী জনগোষ্ঠীসহ দেশের সাধারণ মানুষ। এতে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষ প্রাণ হারায়, অগণিত মানুষ আহত হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান হামলার পাশাপাশি অগ্নি সংযোগ করা হয়। সহিংসতায় জড়িতদের প্রতি ক্ষোভ প্রকাশ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও সভাপতির রাজনৈতিক কার্যালয় সহ সারা দেশে 10,000-এর মতো দলীয় স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি বিজড়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করা হয়েছে। বঙ্গবন্ধুর শেষ স্মৃতি চিহ্নটুকু মুছে ফেলা হয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেন, গত 5 আগস্টের ঘটনার পর একে একে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির উপর আঘাত হানা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের অন্যতম স্মৃতি মেহেরপুরের আম্রকানন মুজিবনগর জাদুঘর, জাতির পিতার ভাস্কর্য প্রতিমূর্তি, জয়নুল আবেদিনের ভাস্কর্য ভাঙার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এ ধরনের হীন অপচেষ্টা বাঙালির ঐতিহ্য চেতনার মূলে আঘাত, যা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকলকে ব্যথিত ও মর্মাহিত করেছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের ন্যাক্কারজনক
কম কাচের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। প্রিয় দর্শক শ্রোতা, এটা ছিল জাহাঙ্গীর কবির নানকের কথা। সে আসলে এই কথাটা কোথায় থেকে বলছে এটা কিন্তু জানা গেল না। সে কি প্রকাশ্যে আছে নাকি লুকিয়ে আছে? তো যাই হোক, আপনাদের মতামত জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন, যারা এখনও করেননি। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার যে নির্দেশ দিয়েছিল, গরম পানি ঢালার যে মনে করেন যে বুদ্ধি দিয়েছিল এই ছিদ্র নায়িকা অরুণা বিশ্বাস না কি জানি নাম, হ্যাঁ অরুণা বিশ্বাস, দেশ ছাড়িয়া গোপনে পালায়া গেছে। ও যখন বুঝবার পারছে গরম পানি তো আমরা দিবার পারলাম না, এখন তো ছাত্ররাই আমাদের বেজাগায় গরম পানি দিবি। কথাটা শুনে খারাপ লাগলো তাই না? খারাপ লাগলো তাই না? খারাপ লাগলি ভাই আমার কিছু করার নাই। এরা হলো জাতির কামে কলঙ্ক, মানুষ না পেয়ে কলঙ্ক। এই অরুণা বিশ্বাস এবং বাংলাদেশের কিছু ছিদ্রনায়ক ছিদ্রনায়িকা, এরা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরকে কিভাবে নিঃশেষ করা যায় এই চিন্তা ভাবনা তারা পাকাইছিল। অবশেষে আসলে পাপ বাপকেও ছাড়ে না, ধীরে ধীরে সত্য ফাঁস হয়ে যায়। একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, ভিডিওখানে একটু শেয়ার করে দিয়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে কানাডা চলে গেছে। ও বুঝতে পারছে যদি এই মুহূর্তে দেশে থাকা যায় গরম পানি ঢালার কথা আমি বলছিলাম, কিন্তু গরম পানি তো আমারই এখন ওরা ঢালবে। এই শিল্পী ঘনিষ্ঠ জনের বরাতে বিষয়টি নিশ্চিত হয়েছে বার্তাবাজার নিউজে। শেখ হাসিনা সরকার পতনের পরপরই কানাডা চলে যায় তিনি। এর আগে গত মঙ্গলবার 3 সেপ্টেম্বর সকাল থেকেই আলোচনায় আসে আলো আসবেই শিরোনামে হোয়াটসঅ্যাপে শোবিজ অঙ্গনের আওয়ামী লীগ পন্থী কিছু অভিনয় শিল্পী ও সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন। সেখানে দেখা যায় গেল জুলাইয়ে ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের উপরে গরম পানি ঢালার পরামর্শ দেয় এই ছিদ্র নায়িকা অভিনেত্রী অরুণা বিশ্বাস। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার কথা। তার ভাষ্য ছিল গরম জল দিলেই হবে। হ্যাঁ, এছাড়াও ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল পিকচার লাল করেছিল তাদের চিনে রাখা এবং পরবর্তী সময় সাইজ করার হুমকিও দেওয়া হয়ে যায়। যেখানে আন্দোলনের সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সঙ্গীত শিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন, বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখা দিতাম। ও অরুণা বিশ্বাস, এখন তুমি কোথায় গেলাম? তোমার বয়স কম থাকলে তুমি পিটাই পিটাইয়া বাপের নাম বলাইতা, এখন তুমি কোন জায়গায় গেলা? বাংলাদেশের জনগণ তোমাকে গরম পানি ঢালার জন্য প্রস্তুত নিছে গেলা কা বুঝে গেছাও, এখন তো গরম পানি দিয়া তোমাকে ধোলাই করা হবে। সোনার ভাইরা, তারপরে আরো কারা কারা যুক্ত ছিল একটু বিস্তারিত আপনারা শুনে যান। তার এই আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকে অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তবৃন্দরা। অনেকেই তার খোঁজ জানতে চেয়েছেন। এ বিষয়ে বর্তমানে কানাডায় অবস্থান করা ঢাকাই সিনেমার এক চিত্রনায়ক ঢাকা পোস্টকে জানান অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই সুযোগ বুঝে আগস্টের শেষ দিকে দেশ ত্যাগ করে এখানে চলে আসেন তিনি। এর আগেও কানাডায় ছিল অরুণা বিশ্বাস। সরকার পতনের পর নিজের কৃতিকর্মের পরিস্থিতি আজ করতে পেরেই দেশ ত্যাগ করেছেন এই অভিনেত্রী। প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদাউসের নেতৃত্বে আলো আসবেই না
নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যাতে আওয়ামী লীগপন্থী শিল্পী ও সাংবাদিকরা যুক্ত ছিলেন। এই গ্রুপে ছিলেন সোহানা সাবা এবং চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, চিত্রনায়িকা ফেরদাউস ছাড়াও ছিলেন চিত্রনায়ক রিয়াজ, সুবর্ণা, মুস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা, আসনা হাবিব, ভাবনা, শামিমা তুষ্টি, জামশেদ শামীম, উর্বিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, রিদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা নাকি বলে দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, আরে লিয়াকত আলী লাকি, নোনা আফরোজ, রোকেয়া প্রাসী, রৌনক হাসান, আহসানুল হক মিনু, গোলজার, এস এ হক আলী সহ আরো অনেকেই সেই গ্রুপের মধ্যে যুক্ত ছিল। দুর্যোগে সব ধর্মের মানুষের পাশে দাঁড়াবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, কথাটি বলছেন শায়েখ আহমদুল্লাহ। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, আবার কে মনে করেন যে মুসি, কে সারাল, ওইটা এখানে কোনো বোঝার বিষয় নয়। কে ছোট জাতি, কে বড় জাতি, কিছু এখানে দেখা চলবে না। এখানে শুধু একটাই বিষয় চলবে, সেটা হলো সে মানুষ নাকি। শায়েখ আহমদুল্লাহর একটা ভিডিও আমি এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো, শোনাবো। আমার ভাইরা, আমার আলোচনা নিয়ে অনেক মানুষ অনেক ধরনের সমালোচনা করেন, আমি নাকি মিথ্যা নিউজ ছড়াই, আমি নাকি উল্টাপাল্টা নিউজ ছড়াই। আরে ভাই, মিথ্যা নিউজ কেন ছড়াবো, সত্য কথাগুলো বলবো। আমার মনে হয় যারা আলেমদের দেখলে চুলকায় জাগায় বেজাগায়, তারাই শুধুমাত্র এই আলেমদের প্রশংসা করলে, আলেমদেরকে নিয়ে ভিডিও বানাইলে তাগারে গায়ে জ্বালা পোড়া শুরু হয়, কথা কয় না। আমার ভিডিওর মধ্যে শায়েখ আহমদুল্লাহকে নিয়ে আমি কয়েকটা আলোচনা ছাড়ছি, এগুলো নিয়ে কিছু কিছু মানুষ উল্টাপাল্টা কমেন্ট বক্সের মধ্যে এসে নানান ধরনের কথা কয়। আমি কই বাবা, তোমার কোন জায়গায় চুলকায়? আলেমদের দেখলে যদি তোমার চুলকায়, এই আলেমদের নিয়ে বানানো ভিডিওগুলো তোমার দেখার দরকার নাই, কথা কয় না ভাই। ও ভাই, যারা আলেমকে ভালোবাসেন কথা কন না কে? না, আলেমকে তো অবশ্যই ভালোবাসতে হবে। শায়েখ আহমদুল্লাহ এই যে একটা ইসলাম, মানে এমন একটা পরিস্থিতির মধ্যে যখন গোটা বাংলাদেশের মানুষ বন্যার মধ্যে হাবুডুবু খাচ্ছিল, এমন সময় শায়েখ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন একটা উদ্যোগ নেওয়া হইল, দেশের মানুষগুলো 1 লক্ষ 2 লক্ষ টাকা নয় ভাই, 1 লাখ 2 লাখ টাকা, তা না, কয় টাকা? কোটি কোটি টাকা। কয় কোটি টাকা ভাই? 100 কোটি টাকার বেশি শায়েখ আহমদুল্লাহর হাতে জমা দিছে, আর সেইগুলো সুন্দরভাবে বন্টন করছে শায়েখ আহমদুল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। এবার লন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই, আর ভিডিওটা শেয়ার করবেন সবাই। আলেমকে ভালোবেসে থাকলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ নির্বিশেষে সব ধর্মের মানুষ আমরা একসঙ্গে বসবাস করছি, তারা তাদের ধর্ম পালন করছে, কিন্তু মানুষ হিসাবে তাদেরও দুর্যোগ, দুর্ভোগ ও কষ্টে আমরা পাশে রয়েছি। ইসলাম আমাদের যে কথাই বলে, এখন হিন্দু বলে যে আপনি মুসলমান হয়ে তাকে সাহায্য করবেন না, এটা কোন কথা? ও ভাই, রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে ইহুদিরা, কিভাবে জানেন? তার চরিত্র দেখে, তার আদর্শ দেখে। তুমি নামে মুসলমান, হিন্দুদের যা মূর্তি ভাঙো, তুমি নামে মুসলমান, হিন্দুদের যা মূর্তির ঘর ভেঙে দাও, হিন্দু মুসলমানের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চাও না ভাই, এটা করা যাবে না। তুমি যদি মুসলমান না হও, হিন্দুদের সাথে ভালো আচরণ করো, তোমার আচরণ দেখেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আচ্ছা, কথা বলতে গেলে অনেক কথা মনে পড়ে যায়, কিন্তু নিউজটা যেহেতু আপনাদেরকে জানানো লাগবে, তাই না ভাই? বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর সকালে ফেনীর ফুলগাজীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 লাখ পরিবারের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনে এসে শায়েখ আহমদুল্লাহ সব কথা বলেছেন। তিনি বলেন, বন্যা চলে গেলেও আস-সুন্নাহ ফাউন্ডেশন কোথাও যায়নি। মারহাবা কন, সুন্দর একটা কথা। বন্যা চলে গেলেও
আসন্না ফাউন্ডেশন কিন্তু কোথায় চলে যায়নি। বন্যা কবলিত হয়ে যারা কষ্টে আছেন প্রত্যেকের ঘরে ঘরে আমরা ত্রাণের চাল পৌঁছে দেব। এজন্য বলবো, বন্যা চলে গেছে কিন্তু আসন্না ফাউন্ডেশন আপনাদের পাশে আছে। আগামীতে আরো বেশি বেশি করে থাকবো ইনশাআল্লাহ। শায়েখ আহমদুল্লাহ বলেন, এখানে বর্ণার্থদের জন্য প্রথমে শুকনা খাবার, পরে চাল ডাল সহ 17 কেজির নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি প্যাকেজ দেওয়া হয়েছিল। আজকে আমরা 25 কেজি চাল বিতরণ কার্যক্রম শুরু করেছি। এটি এখানেই শেষ নয়, আরও চলতে থাকবে। এদিন ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও পরশুমারের সুবার বাজারে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে 25 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। একই সময়ে সহায়তার অংশ হিসাবে রকমারি.com-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকার মানুষদের বৈদ্যুতিক সমস্যা নিরসনের সোলার প্যানেল প্রদান করা হয়। এ সময় সুন্নাহ ফাউন্ডেশন জেনারেল সেক্রেটারি সাব্বির আহমেদ, মাদ্রাসাতুল হেদায়াত প্রিন্সিপাল মাওলানা মুফতি মোহাম্মদ আলী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। আমার ভাইরা, এর আগের আলোচনা আমি বলছিলাম, একজন শায়েখ আহমদুল্লাহকে মানুষ বিশ্বাস করে যদি কোটি কোটি টাকা দিবে পারে, তাহলে বিশ্বাস করছে বলেই দিছে, তাই না? তাইলে একজন মানুষ যখন আপনারা প্রতিনিধি বানাবেন, হ্যাঁ, দেশের প্রতিনিধি বানাবেন, দেশের একজন মেম্বার বানাবেন, একজন চেয়ারম্যান বানাবেন, একজন এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, এই শায়েখ আহমদুল্লাহর মতো যাদের আপনারা বিশ্বাস করেন তাদেরকে বানান, টুপিওয়ালারে বানান, একবার দেখেন না কি হয়। এই কথা বলার কারণে গত আলোচনার মধ্যে নানান মানুষ বলছিল, শায়েখ আহমদুল্লাহ কি তোমাকে বলছি রে ভাই যে সে এমপি হবে, সে মন্ত্রী হবে, সে প্রধানমন্ত্রী হবে? আমি বলি ভাই, আমি কি শায়েখ আহমদুল্লাহর নাম বলছি? আমি বুঝাবার চাচ্ছি যে শায়েখ আহমদুল্লাহকে যেভাবে আপনারা বিশ্বাস করছেন, এইভাবে শায়েখ আহমদুল্লাহর পক্ষে যারা আলেম ওলামা আছে, শায়েখ আহমদুল্লাহর মতো যারা আলেম ওলামা আছে, তাদেরকেও তো আপনারা বিশ্বাস করেন। একবার তাদের পক্ষে এসে দেখেন, তাদেরকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানায় দেখেন, দেশটা ইনশাআল্লাহ কোরআনের ছায়াতলে চলে আসবে ভাই।